কি কি করে হলো? হায় ভগবান, আমার আজীবনের পরিশ্রম দাউ দাউ করে চলছে। এবার আমি কি করব? আমি কি করব? কেরোসিন ছড়াচ্ছে। এ কি? ওকে তো আমি চিনি। না বাবা, কিচ্ছু হবে না। এটা ব্যাংকেরই লিংক, স্ক্যাম নয়। হ্যাঁ, মৈনাকও তাই বলছিল, কিন্তু তোমার মুখে না শুনলে মনটা খচখচ করে বৌমা। তুমি তো জানোই, তুমি না বললে আমি ঠিক ভরসা পাই না। সত্যি বাবা, আপনি পারেনও বটে। ঠিক আছে ঠিক আছে, তুমি বিশ্রাম করো, আমি আসি। হ্যাঁ বাবা। ভরসা ছোট্ট একটা শব্দ, কিন্তু এর ওজন অনেক। আজ আমার প্রতি এই মানুষটির যা ভরসা দেখছেন, বিয়ের প্রথম দিকে কিন্তু মোটেই সেটা ছিল না, বরং উল্টোটাই ছিল। আসলে ওকে ঠিক দোষ দিয়েও লাভ নেই। ইউনিভার্সিটিতে পড়তে পড়তে আমাদের প্রেম, আর পরীক্ষার আগেই বিয়ে। আসলে মৈনাক চাকরিটা পেতে না পেতেই বিয়ের জন্য উৎগ্রীব হয়ে উঠেছিল, কিন্তু উনি ছিলেন পুরনো দিনের মানুষ। এমনিতেই লাভ ম্যারেজ ব্যাপারটাতেই তার বিশাল আপত্তি ছিল। তার উপর ইউনিভার্সিটিতে সক্রিয় রাজনীতিতে জড়িয়ে থাকায় আমায় বেশ কয়েকবার বিপদেও পড়তে হয়েছিল। তাই শান্তিপ্রিয় মানুষটি চাননি যে বিয়ের পরে সেই বাইরের বিপদ বাড়িতে টেনে আনি। সব মিলিয়ে উনি আমায় ভরসার ভটুকুও করতেন না। কিন্তু একটা ঘটনায় বরফ গলল। শ্বশুর মশাই বুঝেছিলেন আমার ওপরে ভরসা করা যায়। আজ আপনাদের আমি সেই ঘটনাটার কথাই বলবো। সেই ঘটনাটা বলার আগে দর্শক বন্ধুরা, আপনাদের একটা দারুণ খবর দিই। আমাদের অ্যানিমেট্রিক্স পরিবার আপনাদের জন্য নিয়ে এসেছে আরও একটি মজাদার ইউটিউব চ্যানেল, অ্যানিমেট্রিক্স স্টোরিজ। সেখানে থাকবে রাজা রানী, রাক্ষস খক্ষস, দেশ বিদেশের রূপকথার গল্প, ঠাকুমার ঝুলির গল্প, জাতকের গল্প, এমনকি বাংলা সাহিত্যের দিকপালদের লেখা সব ছোটদের গল্প। কি দারুণ মজার ব্যাপার না? সেই ছোটবেলার নস্টালজিয়া ফিরে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন অ্যানিমেট্রিক্স স্টোরিজ। ও হ্যাঁ, বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের নতুন এই চ্যানেলটি। কি মনে থাকবে তো? এইবারে আমি সেই ঘটনাটা বলবো আমার এই অমূল্য লাল ডায়েরি থেকে। উফ, মৈনাক! মালিনী, কেন তখন থেকে এক কথা নিয়ে ঘ্যান ঘ্যান করছো বলো তো? বাবা তো বলেই দিয়েছে যে আর তোমায় পরীক্ষা টরীক্ষা দিতে হবে না। হ্যাঁ, তুমি একবার বাবাকে বুঝিয়ে বলো না প্লিজ। আর কেউ না জানুক। তুমি তো জানো আমার লাস্ট সেমিস্টারগুলোতে কত ভালো রেজাল্ট হয়েছিল। আমি শিওর ফাইনালে আমি টপ করব। হ্যাঁ, টপ করবো। টপ করলে কি রাজ্য জয় হবে শুনি? শোনো মালিনী, তুমি টপ করো আর যাই করো, সেটা তো সারা জীবন সার্টিফিকেটে বন্দি হয়েই থেকে যাবে, কোনো কাজে তো আর লাগবে না। মা, কি আশ্চর্য! কাজে লাগবে না কেন? পাশ করলে আমিও চাকরি করতে পারবো, তোমায় হেল্প করতে পারবো। হ্যাঁ, আমি চেয়েছি তোমার হেল্প। আর একটু ভালো রেজাল্ট করেছো বলে কি ভাবছো? হ্যাঁ, চাকরির ক্ষেত্রেও তুমি আমাকে টপকে যাবে? আমি এসব কখন বললাম? আমি তো শুধু বলেছি। না না, বলবে না, বলবে না মালিনী। আমার যা বলার আমি তোমায় বলে দিয়েছি। এরপরেও যদি কিছু তোমার বলার থাকে তাহলে সোজা গিয়ে বাবাকেই বলবে। এমনিতেও আজ আমার অফিস ট্রিপ আছে, শান্তিতে অন্তত পেপারটা আমাকে পড়তে দাও, বুঝেছো? ভালো লাগে না চাই। বলছি, শোনো না, এত করে বলছে যখন। না বললাম তো একবার, বিয়ের আগে ইউনিভার্সিটিতে অনেক লম্পঝম্প হয়েছে। শোনো বৌমা, তোমার সাথে সাথে আমার ছেলেটাকেও বিপদে পড়তে হয়েছে। আর ওসব পড়াশোনা করে কোনো কাজ নেই। ঠিক আছে বাবা, কিন্তু যদি ফাইনাল এক্সামটা অন্তত দিতে পারতাম। বললাম তো না। আর ডিগ্রি নিয়ে হবেটা কি? হ্যাঁ, আমাদের বাড়ির মেয়ে বউরা চাকরির খোঁজে রাস্তায় বেরোয় না। তার থেকে বরং কাল থেকে তুমি রান্নাঘরের দায়িত্বটা সামলাও, আর শাশুড়ি মাকে একটু বিশ্রাম নিতে দাও। না না বাপু, না না, আমার বিশ্রামের কোনো দরকার নেই। আমার রান্নাঘর আমি অন্য কারোর হাতে ছাড়বো না, এই আমি বলে দিলাম। মনো, তুমি এমন রেগে যাচ্ছ কেন? তোমার শরীরটা ভালো নেই, তাই তো তোমার ভালোর জন্যই বললাম। থামো তো তুমি। আমার ভালো মন্দ নিয়ে তোমায় অত ভাবতে হবে না।
তার চেয়ে ও বাপু বাইরে চাকরি ব্যবসা যা ইচ্ছে করুক, আমার রান্নাঘরে আমি কোনো ঝামেলা চাই না, ব্যাস। বাবা, আমি পড়াশুনো আর ঘরের কাজ দুটোই একসাথে করতে পারবো। আপনি শুধু একবার দাঁড়াও, এত রাতে আবার কে ফোন করলো? এই কানা রাতে কার ফোন গো? দোকান থেকে ফোন করেছে। হ্যালো, কে কে কি করে হলো? হায় ভগবান! কি গো, কি হয়েছে? হোমা, তুমি অমন করছো কেন? আরে বলো না, দোকান থেকে কি বললো? দাউ দাউ করে জ্বলছে মনো, জ্বলছে। আমার আজীবনের পরিশ্রম দাউ দাউ করে জ্বলছে। এবার আমি কি করব, আমি কি করব? বাবা, এটা ভেঙে পড়ার সময় নয়। দোকানের কর্মচারীদের এখন আপনাকে দরকার। চলুন। কিন্তু মৈনাকটা যে বাড়িতে নেই, এই অবস্থায় ওকে কি একা ছাড়া ঠিক হবে? একা নয় মা, আমিও যাব বাবার সাথে। চলুন বাবা, চলুন। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। কোনো ইনজিউরি? ও থ্যাংক গড। আমরা এক্ষুনি আসছি কাকাবাবু। ও বৌমা, কি বললো? বললেন দমকল কাজ শুরু করে দিয়েছে বাবা। ভাগ্যিস তুমি বুদ্ধি করে দমকলে ফোন করে দিয়েছিলে। মৈনাককে কি কিছু জানিয়েছো? এত রাতে আর ওকে ফোন করিনি বাবা। আসতে তো পারবে না, শুধু শুধু টেনশন করবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এটা ভালো করেছো। এবার দেখি গিয়ে ওখানে কি অবস্থা। ভিতরে কেউ নেই তো? কেউ আটকে পড়েননি তো ভিতরে? ওটা কি? এটা তো কেরোসিনের গন্ধ। আচ্ছা, শুনুন না, আমার কোনো লোকজন ভিতরে ছিল না তো? হ্যাঁ মনতোষ বাবু, আপনি একদম চিন্তা করবেন না। আমরা আসার আগেই দোকানের সবাই বাইরে বেরিয়ে এসেছিল। আগুনটা কিভাবে লাগলো কিছু বুঝতে পেরেছেন অফিসার? ও হলো মালিনী, আমার পুত্রবধূ। নমস্কার। ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। আগুন লাগার কারণটা এক্ষুনি নিশ্চিত করে বলতে পারছি না, তবে অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখেছি জেনারেলি শর্ট সার্কিট থেকেই দোকানে আগুন লাগে। আই সি। তবে সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ। কতগুলো টাকার ক্ষতি হয়ে গেল। এবার দোকানটা কিভাবে চলবে? আপনারা আপনারা এভাবে কাঁদবেন না, আর আর কোনো চিন্তা করবেন না। দোকানের ফায়ার এক্সটিংগুইশার ছিল, আর বাবা তো ফায়ার ইন্স্যুরেন্স করিয়ে রেখেছেন। ওরা শুধু একটা ফর্মাল ইনভেস্টিগেশন রিপোর্ট জমা করলেই বাবা ক্লেমে সব টাকা পেয়ে যাবেন। ও তাই বুঝি টাকা পেয়ে যাবে? কিন্তু কিন্তু দোকানের কর্মচারীরা, আরে গরিব মানুষগুলো, এ কদিন ওদের ঘরের উনুন জ্বলবে কি করে? ও ভালো কথা মনে পড়লো। আচ্ছা বাবা, একটা কথা বলুন তো, আপনাদের দোকানে যে কর্মচারীরা রাতে থাকে তারা কি দোকানের ভিতরে কেরোসিনের স্টোভে রান্না বান্না করে বা চাটা করে? না না বৌমা, স্টোভ তো দূরের কথা, আমি সন্ধেবেলায় মোমবাতিও জ্বালাই না। শাড়ির দোকানে আগুন টাগুনের ঝুঁকি আমি নিই না। ও তাহলে ওটা আচ্ছা, আমাদের দোকানের সামনে পিছনে বা আশেপাশে কোনো সিসিটিভি আছে বাবা? একবার দেখা যাবে? সিসিটিভি? হ্যাঁ আছে তো। আমার দোকানের পিছনে মল্লিকের দোকান, ওর দোকানেই তো সিসিটিভি আছে। আমার দোকানের পিছনটা স্পষ্ট দেখা যায় তাতে। ওকে বললেই ও দেখিয়ে দেবে। ও তাহলে শিগগিরই চলুন। এক মিনিট,
এই জায়গাটা আরেকবার দেখান, একটু জুম করুন। ওই দেখুন বাবা, কেরোসিন ছড়াচ্ছে। এ কি? ওকে ওকে তো আমি চিনি। তার মানে আপনি বলছেন যে আপনার রাইভেল দোকান জগদ্ধাত্রী বস্ত্রালয়ের মালিক আপনার দোকানে কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছে? হ্যাঁ স্যার, আমি নিজের চোখে সিসিটিভিতে দেখেছি। রাতের অন্ধকারে সিসিটিভির ফুটেজে কি ঠিকঠাক একটা মানুষকে চেনা যায়? আপনার ভুলও তো হতে পারে। না না অফিসার, আমার একটুও ভুল হয়নি, আমার কথাটা আপনি বিশ্বাস করুন। না না মিস্টার সেন, এরকম একটা মুখের কথার ভিত্তিতে কারোর বিরুদ্ধে অভিযোগ আমরা নিতে পারি না। শুধু উনি নন অফিসার, আমিও কিন্তু ফুটেজটা দেখেছি, আর আপনার প্রমাণের জন্য আমি সাথে করে ফুটেজটা নিয়েও এসেছি। এই দেখুন। হ্যাঁ, সেসব না হয় বুঝলাম, কিন্তু আপনি কি ওই জগদ্ধাত্রী বস্ত্রালয়ের মালিককে চেনেন? চেনেন না তো? তাহলে মিস্টার সেন যে ঠিক চিনেছেন সেটা এত জোর দিয়ে কি করে বলছেন আপনি? বেশ, তাই যদি হয়, কিন্তু ভিডিওটাতে এটা তো স্পষ্ট দেখা যাচ্ছে যে অগ্নিকাণ্ডটা অ্যাক্সিডেন্টাল নয়, কেউ ইচ্ছে করে আগুন লাগিয়েছে। তাহলে সেই অপরাধের এগেইনস্টেই এফআইআরটা লিখুন। এবার কি আপনার কথা মতো আমি এফআইআর লিখবো নাকি? বাদ দাও। না বাবা, অভিযোগকারী যখন আমরা, তখন তো আমাদের কথাতেই এফআইআরটা লেখা উচিত। তবু যদি না লেখেন, তাহলে আমরা এক্ষুনি লালবাজারে গিয়ে দুটো অভিযোগ করব। এক, ইচ্ছাকৃত অগ্নিকাণ্ডের অভিযোগ, আর দুই, সরকারি কাজে ইচ্ছাকৃত গাফিলতির অভিযোগ। আরে আরে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চড়ছেন কেন? না মানে আমি কি আর এফআইআর লিখবো না বলেছি নাকি? নিশ্চয়ই লিখবো। বেশ তো, লিখুন। আরে আমি কাজের জন্য বাইরে গিয়েছিলাম, মরে তো যাইনি। তাহলে পুলিশে যাওয়ার আগে আমায় একটা ফোন করতে পারলে না? না আসলে বৌমা তখন বলল। ওই হয়েছে আরেকজন, সব জানতাম। মালিনী, আই মালিনী। কি হয়েছে? ও মা, ওরকম চিৎকার করছো কেন? তা চিৎকার করবো না? জানো তোমার জন্য আজ আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে। তোমার সব ব্যাপারে নাক না গলালে চলে না, তাই না? মা, আমি কি করেছি? একটু স্পষ্ট করে বলবে? তোমায় কে বলেছিল পুলিশের কাছে গিয়ে ওই লোকটার এগেইনস্টে কেস করতে? ওই কেসটা করা হয়েছে বলে এবার ক্লেইমের টাকাটাও আটকে থাকবে যতদিন না তদন্ত শেষ হয়। ও মা, তাহলে এত বড় অপরাধটাকে দেখেও না দেখার ভান করে থাকবো? দোষীকে শাস্তি দেওয়ার চেষ্টা করব না? ভেরি গুড। আর যদি সত্যি তোমার কথা মতো তদন্তে দেখা যায় যে এটা দুর্ঘটনা নয়, বরং ডেলিভারেটলি এটা কেউ ঘটিয়েছে, তাহলে তো ক্লেমের টাকা পুরোটাই ডিক্লাইন হয়ে যাবে। সে কি? তা কেন? হ্যাঁ, মৈনাক ঠিকই বলেছে বৌমা, পলিসিতে তাই লেখা আছে, ইচ্ছে করে আগুন লাগালে ইন্স্যুরেন্স কোম্পানি কোনো টাকা দেবে না। তাই দোষী ধরা পড়লেও আমার ব্যবসাটা বোধহয় আর দাঁড় করাতে পারবো না। না বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি, ক্লেমের টাকা আপনি ঠিকই পাবেন। আমাকে একবার পলিসির পেপারটা স্টাডি করতে হবে, তারপরে আমি নিজে কাল আপনার সাথে ইন্স্যুরেন্স কোম্পানিতে যাব। আই এম ভেরি সরি, আমি আবার রিপোর্টগুলো পড়লাম। এখানে আমার কিচ্ছু করার নেই। তাও যদি পুলিশ কেসটা না করতেন তাহলে একটা চেষ্টা করে দেখতে পারতাম। পুলিশ কেস না করলে তো একজন অপরাধী বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো, সেটা কি ঠিক হতো? না, হতো না। কিন্তু সেটা তো কোম্পানি শুনবে না মিসেস সেন। আমাদের পলিসিতে ক্লিয়ারলি লেখা আছে যে ইন্টেনশনাল ফায়ারে ক্লেম দেওয়া হয় না। সো উই আর ভেরি সরি। না, ইটস ওকে, আপনি ঠিকই বলেছেন, ইন্টেনশন ফায়ারের পলিসি ক্লেম দেওয়া হয় না। কিন্তু আপনি কি এই ইন্টেনশনাল ফায়ার আর অ্যাক্সিডেন্টাল ফায়ারের ডিফারেন্সটা বোঝেন ইন টার্মস অফ ইয়োর পলিসি? এক্সকিউজ মি? আমি বুঝিয়ে বলছি। যদি পেইং পার্টি বা তার এজেন্ট বা পলিসি হোল্ডার নিজে আগুন লাগিয়ে টাকা আদায় করার চেষ্টা করে, তাহলে সেই ক্লেম ডিক্লাইন করে দেওয়া হবে। কিন্তু যদি কোনো বাইরের লোক বা থার্ড পার্টি ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে ক্ষতি করতে চায়, তাহলে সেই ঘটনাটাতে পলিসি হোল্ডারের কোনো হাত নেই। অর্থাৎ অগ্নিকাণ্ডটা আপাত দৃষ্টিতে ইন্টেনশনাল হলেও তার কাছে সেটা অ্যাক্সিডেন্টাল ফায়ারই হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ বৌমা। তার মানে আমার ক্লেমটা তো অন্যায্য নয়। আমি কিছুই বলছি না বাবা, এই সবই ওর পলিসির ব্রোশিয়ারই বলছে। বিশ্বাস না হলে আপনি সময় করে ওই পেপারসের ক্লজ নাম্বার 3A এটা চেক করে নেবেন, ওখানে সব স্পষ্ট করে লেখা আছে। এবার আমরা উঠি।
আশা করি আমাদের দাবি মতন ক্লেম করার 7 দিনের মধ্যেই টাকাটা ক্রেডিট হয়ে যাবে। ওমা, কি ব্যাপার বাবা, সাত সকালে এত মিষ্টি? বৌমা, আজ আমার খুব আনন্দের দিন। ব্যাংকে ইন্স্যুরেন্স ক্লেমের টাকা ঢুকে গেছে। সত্যি বৌমা, 3 ছেলে মেয়ে আমার, কিন্তু তুমি যা করলে এ আমার কল্পনার বাইরে। বলো বলো, তুমি কি উপহার চাও বলো। আমার কোনো উপহার চাই না বাবা, কিন্তু ভালোবেসে যদি কিছু দিতেই হয় তাহলে আমায় অনুমতি দিন। অনুমতি? অনুমতি। আমি ফাইনাল পরীক্ষাটা দিতে চাই বাবা, প্লিজ। অবশ্যই দেবে বৌমা। হ্যাঁ, আজ পড়াশোনাটা এমন মন দিয়ে করেছিলে বলেই তো সবকিছু এমন যুক্তি দিয়ে বিচার বিবেচনা করতে শিখেছো। যে মেয়ে ঠান্ডা মাথায় এত বড় সমস্যার সমাধান করতে পারে, আমার স্থির বিশ্বাস সে ঘরে বাইরে সব দিক থেকে আমার সংসারকে আগলে রাখবে। সেই ভরসা আমার তোমার উপর আছে বৌমা। আশীর্বাদ করুন বাবা। সেদিন উনি প্রথমবার ভরসা করে আমার মাথায় হাত রেখেছিলেন, কিন্তু সেই হাত আজ অবধি কোনো দিনও আমার মাথার উপর থেকে সরেনি। আসলে কি বলুন তো, প্রথম দেখাতেই কারুর ওপর ভরসা নাই বা হতে পারে, কিন্তু তাতে মন খারাপ করে বা রাগ করে থাকলে কোনো সুরাহাই বেরোয় না। উল্টে ধৈর্য ধরে নিজেকে ভরসার যোগ্য বলে প্রমাণ দিতে হয়। এতে কেউ ছোট হয়ে যায় না, বরং সেই ভরসা আদায় করতে পারলে দুটো মানুষের মধ্যে সম্পর্ক দৃঢ় হয়, পারস্পরিক নির্ভরশীলতা গড়ে ওঠে। আজ তাহলে চলি, অনেক কাজ পড়ে আছে। আপনারা সবাই ভালো থাকুন আর কাছের মানুষের ভরসার পাত্র হয়ে উঠুন।